আরাকান আর্মিদের এই যে অবস্থান, মানে এখন মনে হচ্ছে যেন পুরো মানচিত্রটা একটি নতুনভাবে একটা মানচিত্র তৈরি হতে যাচ্ছে পৃথিবীতে, এবং আমার মনে হচ্ছে একটা নতুন মানচিত্র হবে। মানে এটি অনেকটা অনেকটা নিশ্চিতের পথে যাচ্ছে। এটি আর কোনো ধারণার জায়গায় নাই। আমরা যেমন দেখে শুনেছি যে জাতিসংঘের মহাসচিব যখন আসছে, যখন জাতিসংঘের মহাসচিব এসে যখন বলেছে যে, এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা সুর মিলিয়ে যখন বলেছে যে আগামী ঈদটা তারা তাদের দেশে গিয়ে করবে। এখন তারা কোন দেশে গিয়ে করবে আগামী ঈদ? বিষয়টা তেমন হয়ে যাচ্ছে। যদি একটা নতুন রাষ্ট্র হয়, সেই নতুন রাষ্ট্রে গিয়ে করবে, নাকি নাকি অন্য ঘটনা ঘটবে? মানে পুরো ঘটনাটা কিন্তু খুব একটা কমপ্লিকেটেড। আপনি কিন্তু খুব মানে আমরা কেউই কোন বিশেষজ্ঞই খুব বলতে পারবে না যে এই যে চলে আসতেছে আজকে লক্ষ, লক্ষ, যেখানে ১,৮০,০০০ চলে যাওয়ার কথা। জান্তা সরকার বলেছে যে ১,৮০,০০০ এর নাম নথিভুক্ত করা হয়েছে, তারা যাবে। যেখানে জান্তা সরকারদের কোন ক্ষমতাই নাই সেই সেই রাজ্যে। যেখানে তাদের কোন অবস্থানই নাই, সেখানে আবার যাবে কিভাবে? উপরন্তু আরো ১,০০,০০০ কত যেন ১৩,০০০ এর মতন আরো চলে আসছে, ঢুকে পড়েছে বাংলাদেশে। তার মানে যেখানে যাওয়ার কথা ১,৮০,০০০, সেখানে ১,১৩,০০০ প্রবেশ করেছে। এবং সেটি ধারণা করা হচ্ছে যে যেহেতু ২০ লক্ষ ২২ লক্ষ মানুষ মহামারীতে বা দুর্ভিক্ষে এমন একটা অবস্থান হবে যেখানে আরো ৫-৬ লক্ষ মানুষ ঢুকবে। তার মানে আমাদের রাজনীতির ধারা কোন দিকে যাচ্ছে? এটি হচ্ছে আমাদের ইন্টারনাল যদি সংখ্যার কথা চিন্তা করি। যদি এত সংখ্যক লোক প্রবেশ করে এবং সেখানে আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটাকে সামাল দেওয়া, বিশ্ব দরবারে কথা বলা, বিশ্ব দরবারে বড়, বড় কথা বলা, যারা এমনকি যে দেশে যুদ্ধ হয় সে দেশের রাষ্ট্রপ্রধানদের তেমন কোনো সমস্যা হয় না। সব সমস্যা গরিব নিরীহ মানুষের উপর দিয়ে যায় কিন্তু। সব ঝড়, বাদল, বোমা সবকিছু। কিন্তু রাষ্ট্রপ্রধানরা শুধু ক্ষমতার কথা তারা জাহির করতে পারে। বিশ্ব দরবারে কথা বলতে পারে। তারা শুধুমাত্র অর্ডার দিয়ে চলে। আমার কথা হচ্ছে যে আজকে যে আরাকান আর্মিরা আমাদের দেশে যে প্রবেশ করে যাচ্ছে, প্রবেশ করছে দেখেন ১০ কিলোমিটার ভিতরে ঢুকে তারা তো উৎসবই করে গেল। এবং সেখানে তাদের যে অবস্থান, তারা ইচ্ছা করলে করিডোর, আমরা তো মানবতার করিডোর বলছি, মানবিক করিডোরের কথা বলছি। করিডোরের আগেই তো তাদের যে অবস্থান, অবাধ যাতায়াতের অবস্থা দেখছি, যেখানে আমরা তো সম্পূর্ণভাবে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। এবং সেখানে এই সরকার, আপনি বলতে পারেন খুব স্পষ্টভাবে, এই সরকার অনেক ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রতিরক্ষার স্বার্থে হোক, এই দেশের উম ধরেন আন্তঃরাষ্ট্র বা কিংবা আন্তর্জাতিক রাষ্ট্রের মানে সম্পর্কের ক্ষেত্রে হোক, তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে এই জায়গায়। শুধু তাই না, স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি মন্তব্য শুনলাম যে এরা যদি আমাদের দেশের পাসপোর্ট নিয়ে বিদেশে যায় তাহলে আমাদেরই শক্তি বাড়বে। এমন ধরনের একটা মানে যে ধরনের মন্তব্য শুনলে মানুষের মধ্যে মনে হতে পারে যে এই ব্যক্তি কিভাবে একটি রাষ্ট্র পরিচালনা করে, যে ব্যক্তি এমন ধরনের একটি মন্তব্য করতে পারে। যাই হোক, আমি বিরোধিতার খাতিরে বিরোধিতা করছি না। বিষয়টি হচ্ছে আমাদের দেখতে হচ্ছে মানবিক করিডোরটা কোন জায়গায় যাচ্ছে। মানে মানবিক করিডোরটা যখন হতে যাচ্ছে, ধরেন জাতিসংঘ যখন কোনো একটি কাজ করে সেখানে শুধুমাত্র জাতিসংঘের অবস্থানই থাকে কিনা আমরা সবাই জানি। শুধু জাতিসংঘের অবস্থান সেখানে নাই। সেখানে মার্কিন মুল্লুকের অবস্থান রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান রয়েছে অনেক অনেক শক্ত। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এই জাতিসংঘের সবচেয়ে বেশি প্রভাবশালী একটি রাষ্ট্র এবং তারা কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করে এই জাতিসংঘ। অতএব তারা মানবিক করিডোরটা বলে হচ্ছে ত্রাণের কথা বলে, সহায়তার কথা বলে। তাহলে সেখানে প্রশ্ন চলে আসে, মানবিক করিডোরে কি শুধু ত্রাণ আসবে নাকি অস্ত্র আসবে? ধরে নেন শুধু সরাসরি প্রশ্ন। এইখানে তো আরাকান আর্মিদেরকে আমেরিকা প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক সহায়তা করছে সবাই জানে। তাহলে প্রশ্ন চলে আসবে আরো যে এই ভূখণ্ডের যে রাজনীতিটা সেখানে তাহলে নিয়ন্ত্রণ কার হাতে চলে যাবে? তা সেখানে বাংলাদেশ কতটুকু বিপজ্জনক অবস্থানে থাকবে? আপনি নিশ্চয় জানেন যে চায়নার, চীনের রয়েছে এখানে প্রচন্ড সবচেয়ে বড় নজর। এবং এই নজরটা চীন কোনোভাবেই এই প্রদেশ বা এই রাষ্ট্র, নতুন রাষ্ট্র যেটি হবে, সেই নতুন রাষ্ট্র যদি হয়ে থাকে সেখানে চীন তাদের বাইরে অন্য কারো প্রভাব বা পশ্চিমাদের প্রভাব কোনোভাবে বরদাস্ত করবে না। আচ্ছা, এই করিডোর করতে গিয়ে যখন বাংলাদেশ যুক্তই হয়ে গেল বা হয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ প্রকারান্তরে শুধু জাতিসংঘকে সহায়তা করছে না, প্রকারান্তরে আমেরিকাকে সুযোগ দিচ্ছে, অ্যাক্সেস দিচ্ছে। তাহলে আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে অ্যাক্সেস দেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা
এবং সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে চীনের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেটি কন্ট্রাডিক্ট করবে। এবং যখনই এটি কন্ট্রাডিক্ট করবে সেখানে চীনের যে বিনিয়োগ নিয়ে আমাদের দেশের ভাবনা বা আমরা চীনের বিনিয়োগ নিয়ে বাংলাদেশ যে আগামী স্বপ্ন দেখি সেই স্বপ্নে বাধাগ্রস্ত হবে। অতএব সেই বাধাগ্রস্তটা আমরা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে সুন্দরী নারীদের যেমন অনেক সমস্যা হয় দেখবেন একটা পাড়া মহল্লায়। আমরা তো একটা রূপসী বাংলা আমরা বলি না? এই রূপসী বাংলা অনেক বড় আগ্রাসনের শিকার হতে যাচ্ছে কিনা সেটি হচ্ছে সবচেয়ে বড় ভয়। আজকে বড় বড় মানুষের এই যে বড় বড় রাষ্ট্রের ওদের মধ্যে যে দ্বন্দ্বের যে কারণ সেটি বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে সংযুক্ত হবে কিনা। এমনিতে তো আমরা বাংলাদেশ আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে শঙ্কার মধ্যে রয়েছে যেখানে ভারত আমাদেরকে শঙ্কার মধ্যে রেখেছে। সেখানে ভারতের পাশাপাশি এই মানবিক করিডোর কিংবা আজকে রোহিঙ্গা ইস্যু কিংবা এই আরকান নতুন রাষ্ট্রটাকে কেন্দ্র করে আমরা চীন এবং আমেরিকার যে নতুন করে রাজনীতির প্রভাব তৈরি হচ্ছে সেটি আমাদের জন্য আগামী দিনে একটি শঙ্কার কারণ বলেই আমরা এই আলোচনাগুলো করছি। এখন আপনি বলতে পারেন যে ডক্টর ইউনূস আপনার প্রশ্নটা এমন ভাবে ছিল যে ডক্টর ইউনূস কি নির্বাচনটাকে দীর্ঘায়িত করার স্বার্থে বা এমন কোনো ঘটনা ঘটাতে যাচ্ছে কিনা। আমি যদি এভাবে বলি যে দেখেন আরকান আর্মির ঘটনা কিন্তু ডক্টর ইউনূসের চিন্তা অচিন্তার মধ্যে কোনো সম্পর্ক নাই। না আরকান আর্মির ঘটনাটা তারা ঘটে যাচ্ছে তারা আসার আগে থেকেই হয়ে যাচ্ছে ডক্টর ইউনূস সরকার আসার আগে থেকেই। এবং এইখানে যে সকল বিবদমান যে সমস্যাগুলো রয়েছে রোহিঙ্গার আসা কিংবা এতগুলো রোহিঙ্গাদেরকে আমাদেরকে আশ্রয় দেয়া সবকিছুই হচ্ছে ঘটনাচক্রে সময়ের সময়ের সাথে সাথে এবং সময়ের কারণে আমরা হয়তো ইঙ্গিত দিতেই পারি যে ডক্টর ইউনূস এই বিষয়ে আরো বেশি মাত্রায় নিজেকে সংযুক্ত করে এই বিষয়টাকে আরো বেশি জটিল আকার কিংবা আরো বেশি প্রশ্নের সম্মুখীন করে বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গি একটা সংকটের জায়গায় নিয়ে ধরেন একটি সংকট বা ভয়ের জায়গায় নিয়ে তখন নির্বাচনের প্রশ্নটা আপনি খুবই স্বাভাবিক যখন যুদ্ধ ভাব থাকে উনি তো বলেছে যে যুদ্ধের জন্য প্রস্তুতি নেন কেন বলেছে নিশ্চয়ই উনার মতো একজন মেধাবী মানুষ উচ্চশিক্ষিত মানুষ এবং বিশ্ব রাজনীতি বোঝা মানুষ ঘরের রাজনীতি না বুঝুক বিশ্বের রাজনীতি বোঝা মানুষ এই ধরনের কথা বলাকে আমরা খুব হালকা হয়ে দেখতে পারি না যখনই এগুলো বলে তখনই কিন্তু আপনি পাশাপাশি আবার নির্বাচনের কথা বলতে কিন্তু আপনার কষ্ট হবে একটা সময় অতএব এই বিষয়গুলা উনারা তৈরি করতে চায় কিনা টেম্পারিং করে কিনা এটি একটি ভাবার বিষয় কারণ করতেও পারে কারণ অস্বাভাবিক কিছু না কারণ এ ধরনের মনোজাগতিক খেলার বিষয়ে আপনি রাজনীতি মনস্তাত্ত্বিক বিষয় এবং ভূ রাজনীতি সব মিলিয়ে কিন্তু অবস্থান করছে এখানে মানবিক করিডোরের প্রশ্নে আমরা অনেক সেন্সিটিভ জায়গায় রয়েছি আমরা মানবিক করিডোরের বিপক্ষে অবস্থান নিতে পারবো না মানবিক করিডোরের পক্ষে অবস্থান নিলে যে সংখ্যা সেই সংখ্যাগুলোকে আমরা অ্যাড্রেস না করে আমরা চলতে পারবো না অতএব আমাদের প্রত্যেকটা জিনিসই আমাদেরকে এখন অ্যাড্রেস করতে হচ্ছে এবং ভাবতে হচ্ছে আর এগুলো নিয়ে আলোচনা হচ্ছেও এবং এই আলোচনাগুলো কাউকে এককভাবে দোষী না করে আমরা সমাধানের জন্য আমাদের মনে হয় আলোচনাগুলো করা উচিত তাহলে কি কি প্রক্রিয়ায় আমরা চায়নাকে হ্যান্ডেল করব কি কি প্রক্রিয়া আমরা আরকান আর্মিকে হ্যান্ডেল করব যেহেতু আরকান আর্মিরাই কিন্তু পুরো নিয়ন্ত্রণটা করছে এবং করবে ধন্যবাদ